আসসালামু আলাইকুম সবাইকে। তোমাদের সাথে আজকে কোষ ও এর গঠনের পর্ব 2 এ হৃদয় ভাই হাজির হয়ে গেছে। সো আজকে তোমাদের সাথে যেই টপিকটুকু পড়াবো, যেগুলো হচ্ছে যে প্রথম ক্লাসে তোমরা কোষের বেসিক স্ট্রাকচার, কোষের জিনিসগুলো নিয়ে জানছো, আজকে আমরা পড়াবো হচ্ছে তারপর থেকে, ঠিক আছে, তারপরের পার্টগুলো থেকে এরপরে যতটুকু আমাদের আজকে যাওয়া যাবে। ওকে, আচ্ছা, সবাই একটু চলে আসুক আমাদের সাথে। হ্যাঁ, সবাই একটু চলে আসুক, দেখি আমি মেনটেন দেই। সবাই তো এখন আবার ক্লাস করতে চায় না, সবাই পরে রেকর্ড করতে চায়, এই সেই। আমি একটু মেনশন দিয়ে দিই। ওয়ালাইকুম আসসালাম, একজন বলছে হ্যাঁ আই এম সো মাচ এক্সাইটেড। ওয়াও, ফাইন, এক্সাইটমেন্ট থাকা ভালো। তাও আবার হৃদয় ভাইয়ের ক্লাস, একটু এক্সাইটমেন্ট থাকবে না, তাহলে কি হয় নাকি? হ্যাঁ, ওকে। আচ্ছা, তো আমরা গ্র্যাজুয়ালি শুরু করে দিব। কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছে। তোমাদের কি অবস্থা? সবকিছু ঠিকঠাক শোনা যাচ্ছে আশা করি? আশা করি সবকিছু ঠিকঠাক শুনতে পাচ্ছ। ওকে, ওকে। তো আজকে আমরা কোষ প্রাচীরের গঠন নিয়ে পড়বো, তাই না? তো তোমরা এর আগে কোষ প্রাচীরের কি পড়ছো? কোষ প্রাচীরের মানে কোষের অংশগুলো নিয়ে পড়ছো, কোষ কয় প্রকার সেটা নিয়ে পড়ছো। সো আজকে আমরা পড়বো হচ্ছে যে কোষ প্রাচীর। তো তুমি একটু দেখো ভাইয়া, একটা কোষের সবচেয়ে বাইরের দিকে যে জিনিসটা থাকে, খেয়াল করো, কোষের একদম বাইরের দিকে, একদম বাইরে, ধরো এটা একটা কোষ, ওর একদম বাইরে এটা কি? এটা হচ্ছে একটা প্রাচীর, তাই না? এটা দেয়াল। প্রাচীর মানে কি? দেয়াল। তাহলে একটা কোষকে চারপাশ থেকে এরকম একটা গঠন দেখা যায়, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কোষ প্রাচীর। কি বলা হয়? কোষ প্রাচীর। আচ্ছা, তো এই যে প্রাচীর, এই প্রাচীরের যে ব্যাপারটা দেখো, এটা কিন্তু আমার তোমার নাই, অর্থাৎ প্রাণী কোষের এটা থাকে না। প্রাণী কোষের এরকম কোনো এক্সট্রা প্রাচীর এগুলো থাকে না, কোষের প্রাচীর। সো এটা কার বৈশিষ্ট্য? এটা মূলত ভাইয়া উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। এটা কিসের বৈশিষ্ট্য বলতো? উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। ঠিক আছে, এটা হচ্ছে উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য। তার মানে এই কোষ প্রাচীর আর কারোরই থাকবে না, শুধুমাত্র উদ্ভিদ কোষের থাকে। শুধুমাত্র কার থাকবে? উদ্ভিদ কোষের থাকবে। ওকে, আচ্ছা, ফাইন। এরপরে আসো, এখন কি বলছি যে ওর গঠনে কয়টা স্তর। এই যে কোষ প্রাচীরের আমরা কয়টা স্তর দেখতে পাই, স্তরের মধ্যে কি কি স্তর আছে সেগুলো নিয়ে। তাহলে দেখো, স্তর, আমরা যদি বলি স্তর, এই স্তরের মধ্যে আমাদের সর্বপ্রথমে একদম মধ্য পর্দা। কি কি স্তর আছে আগে একটু দেখে নেই। মধ্য পর্দা, ওকে। তারপরে কি আছে? তারপরে আছে প্রাথমিক প্রাচীর, তিনটা লেয়ার দেখো, প্রাথমিক প্রাচীর। এরপরে আছে কি? এরপরে আছে হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর। ওকে, তাহলে আমরা তিনটে স্তরের কথা জানলাম, একটা হচ্ছে মধ্য পর্দা, প্রাথমিক প্রাচীর, আর একটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। ওকে, এখন কোনটা কিরকম, কোথায় আছে, কিভাবে আছে, এটা আমাদেরকে একটু জানতে হবে। ওকে, দেখো, এবার আমরা আসবো যে ওর এই জায়গায় কি কি জিনিস আছে, কি কি পার্ট আছে। দেখো, তা আমরা বলছিলাম যে তিনটা স্তর। কয়টা স্তর? তিনটা স্তর। আমি একটু একে দেখাই তোমাদেরকে, তাহলে আগে তোমরা একটু বিশ্বাস করতে পারবা। আগে, ওকে। সো প্রথমেই আমি বলছি মধ্য পর্দা।
কি আছে, একটা মধ্য পর্দা। তাহলে মধ্য পর্দাটাকে আমরা এরকম একটা জিনিস দিয়ে দেখাই, একটু লেভেলিং করি, দেখো দাঁড়াও সুন্দর করে। আচ্ছা, এই দেখো এরকম একটা প্রাচীর থাকে, এটা কি বলে, মধ্য পর্দা, এরকম একটা মাঝখানে, ঠিক আছে, মধ্য পর্দা আঁকলাম। আচ্ছা ফাইন, এরপরে আসো দেখো এই জায়গায় আমার কি থাকে, এই যে এরকম এরকম ওর বাইরে মধ্য পর্দার চারপাশে আরেকটা প্রাচীর থাকে এরকম, ঠিক আছে, একটা প্রাচীর থাকে, আমি একটু দেখাই দিই, এই যে ওকে, ঠিক আছে। তাহলে দেখো এই মধ্য পর্দার এই যে বাইরের দিকে আমার আরেকটা এরকম প্রাচীর আছে, কি বলতেছি, এই মধ্য পর্দার বাইরের দিকে আমার আরেকটা এরকম প্রাচীর আছে, এই যে এভাবে আমি এটাকে এবার কানেক্ট করে দেই, ঠিক আছে। এই যে প্রাচীরটা হলুদ রঙের, এইটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। কি বলা হয় এটাকে, প্রাথমিক প্রাচীর, ঠিক আছে, প্রাথমিক প্রাচীর। দেখো তাহলে এই মধ্য পর্দা হচ্ছে একদম এই যে গোলাপি একটু এরকম, এটা হচ্ছে মধ্য পর্দা। আর আমি যদি বলি প্রাথমিক প্রাচীর কোনটা, তাহলে প্রাথমিক প্রাচীর হচ্ছে ভাইয়া এই যে হলুদ অংশটা, এই হলুদ অংশটা হচ্ছে প্রাথমিক প্রাচীর। আচ্ছা, এখন এর বাইরে, প্রাথমিক প্রাচীরের বাইরে আরো একটা লেয়ার আছে, সেকেন্ডারি প্রাচীর। তো দেখি আমরা এবার কি বলছি, হ্যাঁ এটা, তাহলে এই যে দেখো এই জায়গা থেকে দেখো এই দেখো এইদিকে এইদিকে এই এই ঠিক আছে, এরকম। তাহলে আমরা এখন দেখি এইখানে দেখো এই যে স্তরগুলো, আমি এখানে তিনটা এরকম করে স্তর দেওয়া আছে, আমি এগুলো দিয়ে দিই। এই যে সাদা অংশগুলো আমরা দেখতেছি, আবার যদি এখানে আমি একটু সাদা অংশগুলো এই পাশ দিয়েও দেখাই তোমাদের, তাহলে একসাথে সব হবে। এই যে এরকম ধরো এই আছে, তারপরে এই দিক দিয়ে এরকম একটা দেই, দুই পাশেই থাকবে কিন্তু, তাই না, দুই পাশে। এটা তো আর এমন না যে এক পাশ দিয়ে দিব আর এক পাশে থাকবে না। এই এটা এই ঠিক আছে, এরকম। তো এখন এই জায়গা থেকে আমরা দেখি, এই তো এভাবে করে আমরা দিয়ে দিলাম। দেখো সবাই ভাইয়ের সাথে আঁকবা, ভাইয়ের সাথে কিন্তু এটা আঁকা আঁকি করো। আমি একটু সুন্দর করে আঁকার জন্য স্কেল দিয়ে একটু করলাম, স্কেলের এটা দিয়ে। তো এই যে সাদা যে বাইরে আর একটা প্রাচীর, এইটাকে বলে সেকেন্ডারি প্রাচীর। এটাকে কি বলে, এটাকে বলে সেকেন্ডারি প্রাচীর। এটাকে কি বলে, সেকেন্ডারি প্রাচীর। এই যে দেখো, হ্যাঁ এটাকে কি বলবো, সেকেন্ডারি প্রাচীর। এই এটাকে সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমার যে ব্যাপারটাকে আমরা বুঝলাম এখানে, যে আমার মাঝখানে যেটা আমরা একটু বেগুনি রং করছি, এটা হচ্ছে মধ্য পর্দা। এরপরে হলুদ রঙের একটা লেয়ার আছে, তাই না, এটাকে বলা হয় একটা স্তর, এই যে দেখো এরকম করে হলুদের, এটাকে বলা হয় প্রাথমিক প্রাচীর। এরপরে প্রাথমিক প্রাচীরের উপরে আরো বলা হচ্ছে, এখানে দেখো তিন স্তর, কয় স্তর, তিন স্তর বিশিষ্ট একটা প্রাচীর হয়। এই প্রাচীরটাকে আমরা বলি সেকেন্ডারি প্রাচীর। কি বলা হয়, সেকেন্ডারি প্রাচীর। ওকে, সেকেন্ডারি প্রাচীর আমরা বলে থাকি। ফাইন, আচ্ছা ঠিক আছে। তাহলে আমাদের পয়েন্ট এটা গেল। হ্যাঁ দেখো এইটুকুতে কারো কোনো প্রবলেম আছে কিনা, তাহলে আমরা এই জিনিসটা গঠন, তোমাদেরকে যখন কোষ প্রাচীরের গঠন আঁকতে বলবে, তখন কিন্তু তুমি এইভাবে আঁকবা, তিনটা স্তর, তিনটা প্রাচীরের লেয়ার, এগুলো দেখাবা। এখন আসো এই যে জায়গাটা, এই যে মাঝখানে দেখো ফাঁকা ফাঁকা গর্ত, এই জায়গাটা কি একটা গর্তের মতো না?
এখানে কোনো প্রাচীর নাই, মানে প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, এসব কিছুই নাই। এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কূপ। এই ফাঁকা জায়গাটাকে কি বলা হয়? কূপ, অথবা আমরা এভাবে ইংলিশে বলি পিট। পিট মানে কি? গর্ত, কূপ। হ্যাঁ, তার মানে এই যে ভিতরের দিকে এরকম কূপের মতো ভিতরে, ঠিক আছে, এটাকে বলা হয় কি? কূপ। তাহলে আমরা এখানে যেটা জানবো যে ভাইয়া মধ্যপর্দা, প্রাথমিক প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, তো এই যে এই মাঝে মাঝে কিছু জায়গায় এরকম গর্ত থাকে, এটাকে বলা হয় কূপ, কূপ এলাকা। আচ্ছা, তো এই যে কূপ, মাঝে গর্ত, এখানে কোনটা থাকে? শুধুমাত্র থাকে শুধু মধ্যপর্দা। দেখো এখানে শুধুমাত্র মধ্যপর্দাটা আছে, বাকি আর কোনো পর্দা কিন্তু এখানে নাই। তাহলে এই মধ্যপর্দা যেহেতু কি বলছে, এইটা হচ্ছে পিঠ, এই গর্ত, তাহলে এই মধ্যপর্দার এই জায়গাটাকে আমরা কি বলি? এই পর্দাটাকে আমরা বলি পিঠ মেমব্রেন। কি বলা হয়? পিঠ মেমব্রেন। কারণ এই গর্তের মধ্যে, মানে এই কুয়ার মধ্যে, হ্যাঁ, কূপের মধ্যে একটাই পর্দা আছে, সেটা হচ্ছে মধ্য পর্দা। এ কারণে এটাকে তখন বলা হয় পিঠ মেমব্রেন। পিঠ মেমব্রেন আমরা বলে থাকি। ওকে, আচ্ছা, এই জিনিসটা আমাদের হইল, রাইট? এই জিনিসটা আমরা বুঝে গেলাম। দেখো তাহলে এতটুকু পর্যন্ত কারো কোনো কি ডাউট আছে কিনা? ওকে, তো এখন এই জায়গাটায় একটু খেয়াল করো, আমার এই যে কূপের দুই পাশে যে অংশটা, এই যে এখানে একটা, এখানে একটা, এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় কূপ জোড়া বা পিট পেয়ার। তাহলে এদেরকে কি বলা হয়? দেখো এই যে দুইটা কূপের দুই পাশের যে অংশটা, এটাকে বলা হয় পিট পেয়ার, পিট পেয়ার বা কূপ জোড়া। হ্যাঁ, মানে এই কূপের দুই পাশে দুইটা অংশ আছে, প্রাচীর আছে, তো এদেরকে বলা হয় কূপ জোড়া বা পিট পেয়ার, পিট পেয়ার বলা হয়। ওকে, তাহলে আমরা মোটামুটি এইটুকু জায়গা আমরা জেনে ফেললাম, আমরা এতটুকু বুঝতেও পারলাম যে আসলে এখানে কি কি, তাই তো? দেখো তো এই জায়গাটুকুর মধ্যে কোনো ডাউট আছে কারো? ক্লিয়ার ভাইয়া, ভেরি গুড। হ্যাঁ, একজন বলছে ভাইয়া পিট পেয়ার কোনটি? এই যে দেখাই দিলাম, পিট পেয়ার হচ্ছে ভাইয়া কূপ। এই কূপ, যেই জায়গাটা অঞ্চলটাকে কূপ বলতেছি, এই কূপের দুই পাশে আমার যে অংশগুলো আছে, এটাকে বলা হয় পিট পেয়ার। কি বলা হয়? পিট পেয়ার। এতটুকু, হ্যাঁ, জোড়া, দুই পাশে একটা একটা করে দুইটা, এক জোড়া আছে। আচ্ছা, ফাইন। তো এই জায়গায় আমরা দেখতেছিলাম, আমরা একটু আগে যেটা দেখলাম, এখানে তোমাদেরকে এগুলাই দেখানো হয়েছে, তুমি একটু দেখো। এই যে মাঝখানে যে জিনিসটা এখানে আছে, দেখো এই যে একদম মাঝখানে, হ্যাঁ, একদম মাঝখানে, এটা দেখছো? তাহলে এইটারে কি বলছে ওরা? এইটারে লেবেলিং করছে এখানে, এটা হচ্ছে মধ্য পর্দা। এটারে কি বলছে? মধ্য পর্দা। আচ্ছা, তারপরে এর বাইরে এই যে কালো অংশটা, দেখো এই যে কালো অংশটা, এইখানে ছবিতেও আমি লেবেলিং করে রাখছিলাম, এই যে সবুজ, মানে সবুজ কালার করতেছে এখন, হ্যাঁ, এই জায়গাটা, তো এই জায়গাটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি হচ্ছে প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর, প্রাথমিক প্রাচীর। আর এরপরে এই যে এর বাইরে যে প্রাচীরের জায়গাটা, এটা কি? এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর, ঠিক আছে? এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। এটা কি? সেকেন্ডারি প্রাচীর। তো এরকম, তাহলে মাঝখানে মধ্যপর্দা, তারপরে প্রাথমিক প্রাচীর, আর সেকেন্ডারি প্রাচীরটা একটু মোটা, দেখছো? সেকেন্ডারি প্রাচীরটা কিন্তু একটু মোটা হয়। তাহলে এইভাবে থাকে, দেখো এটা হচ্ছে একটা কোষ, তার চারপাশে তুমি ছবিগুলোতে একটু দেখো, ছবিগুলো দিছি কেন? তোমরা যেন ভিজুয়ালাইজ করতে পারো। তো এই যে দেখো কোষ, কোষের চারপাশে দেখছো এই যে প্রাচীর, এটা কি? পুরাটা প্রাচীর, কোষের প্রাচীর। সেই প্রাচীরের কথাই এখানে বলছি। ওকে, ফাইন। এবার আসো, এই জায়গা থেকে আমাদেরকে এবার কিন্তু তথ্য জানতে হবে। তুমি লিখবা না, তুমি খালি আঁকবা, আঁকতে তো হবেই, কিন্তু আঁকার পরে আমার জিনিসটা আরো করতে হবে না, আরো লিখতে হবে না, ব্যাখ্যা লিখতে হবে, তাই তো? আচ্ছা, তো আমরা দেখি এখানে কি বলছে। হ্যাঁ, দেখি, দেখো প্রথমে কথা মধ্য পর্দা। হ্যাঁ, মধ্য পর্দা। তো মধ্য পর্দা এটা হচ্ছে তার প্রথম স্তর। এটা কি? তার প্রথম স্তর, তাই তো? আচ্ছা, একদম প্রথম স্তর মধ্য পর্দা মাঝখানে। এটা কখন তৈরি হয়, কখন সূচনা ঘটে? এটা হচ্ছে টেলোফেজ দশায়। কোন দশায়? কোষ বিভাজনের একদম শেষ দশা, টেলোফেজ পর্যায়ে এই কোষ প্রাচীরের যে মধ্য পর্দা, এটা তৈরি হয়।
ওকে, তাহলে কখন হয়? তাহলে আমার প্রথম কথা এটা হচ্ছে প্রথম স্তর। এরপরের কথা আমাকে বলছি যে টেলোফেজ পর্যায়ে এটা ঘটে। কোন পর্যায়ে? টেলোফেজ। সবাই নোট করবা, কিন্তু আমি নোট দেখবো, তোমরা নোট সাবমিট করবা এবং জানাবা কেমন লাগছে তোমাদের এই স্লাইড গোছানো, তারপরে হচ্ছে জিনিসগুলোকে পয়েন্ট 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 করে পড়ানো, এগুলো কেমন লাগছে এটা তোমরা বলবা, ঠিক আছে? আমি কিন্তু তোমাদের নোট দেখবো। হ্যাঁ, আচ্ছা, এটা গেল। তারপরে কি? পেকটিক অ্যাসিড অধিক। পেকটিক অ্যাসিড অধিক থাকে, পেকটিক অ্যাসিড অধিক, তার মানে প্রচুর পরিমাণে পেকটিক অ্যাসিড থাকে, ঠিক আছে? এই পেকটিক অ্যাসিড মধ্যপর্দা তৈরি করে। পেকটিক অ্যাসিড কি তৈরি করে? মধ্যপর্দা তৈরি করে, মধ্যপর্দা তৈরি করে। পেকটিক অ্যাসিড মধ্যপর্দা তৈরি করে। আচ্ছা, এরপরে আসো প্রাথমিক প্রাচীর। এবার আসো প্রাথমিক প্রাচীর নিয়ে। প্রাথমিক প্রাচীরে কি আছে না আছে এগুলো নিয়ে একটু জেনে নেই। ওকে, প্রাথমিক প্রাচীর। তো এই প্রাথমিক প্রাচীর জিনিসটা কি দিয়ে তৈরি হবে? প্রথম কথা, এই জিনিসটা তৈরি হয় সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে। কি দিয়ে গঠিত হয়? সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে। তাহলে আমার এই জায়গায় কি কি আছে দেখো। আমার এই প্রাথমিক প্রাচীরে আমরা কি কি জিনিস পাচ্ছি? সেলুলোজ, এটা একটা শর্করা, আর সেলুলোজের অর্ধেক জিনিস কি? হেমিসেলুলোজ। তাহলে সেলুলোজ এবং হেমিসেলুলোজ দিয়ে আমার এই জিনিসগুলা তৈরি। তাহলে সেলুলোজ এবং হেমিসেলুলোজ, এটা একটা পাতলা স্তর, এটা কিন্তু খুব একটা মোটা না। যেমন আমরা একটু পরে দেখবো যে এই সেকেন্ডারি প্রাচীরটা একটু মোটা স্তর হয়, কিন্তু প্রাথমিক প্রাচীরটা দেখো অনেক পাতলা। এই যে এতটুকু, এই যে সবুজ রং করতেছি না, এই সবুজ রঙের এতটুকু, তো এটা কিন্তু হিসেবে একটা পাতলা স্তর, তাই না? হিসেবে একটা পাতলা। আচ্ছা, একজন বলছে ভাইয়া পেকটিক অ্যাসিড কি? পেকটিক অ্যাসিড হচ্ছে এক ধরনের যৌগ, এক ধরনের অ্যাসিডীয় যৌগ, ঠিক আছে? এক ধরনের অ্যাসিডীয় যৌগ, যেই অ্যাসিডের মধ্যে কিছু শর্করার অংশও থাকে, ঠিক আছে? এরকম একটা অ্যাসিড পেকটিক অ্যাসিড। হ্যাঁ, এটা এক ধরনের যৌগ। এগুলো এমসিকিউতে অনেক আসে, এগুলো কিন্তু এমসিকিউতে আসে যে কোন পর্যায়ে কি থাকে বেশি, এগুলা। তাহলে আমরা আরেকটা জিনিস জানলাম যে প্রাথমিক প্রাচীর তৈরি হয় সেলুলোজ আর হেমিসেলুলোজ দিয়ে। হ্যাঁ, এরা দুজনই কি? শর্করা। আমরা খাই না ওই যে শর্করা, এই শর্করা দিয়ে এই জিনিসটা তৈরি। আচ্ছা, এরপরে আসি সেকেন্ডারি প্রাচীর। তাহলে আমার সেকেন্ডারি প্রাচীরে কি থাকে এগুলো নিয়ে। হ্যাঁ, সেকেন্ডারি প্রাচীর। ওকে, সেকেন্ডারি প্রাচীর। তাহলে এই সেকেন্ডারি প্রাচীরটা কি থাকবে এখানে? সেকেন্ডারি প্রাচীরে দেখো মূলত সেলুলোজ ও লিগনিন জমা হতে দেখা যায়। কি জমা হবে ভাইয়া? সেলুলোজ আর লিগনিন জমা হবে। সেলুলোজ আর হচ্ছে লিগনিন, এই দুইটা জিনিস জমা হয়। তাহলে কি কি? সেলুলোজ এবং লিগনিন জমা হয়। সেলুলোজ এবং লিগনিন, এই শর্করাগুলোও তোমার এখানে থাকে। তাহলে তোমার আবার জানলা যে ওকে, সেকেন্ডারি প্রাচীরে কি থাকবে? সেলুলোজ আর লিগনিন থাকবে। কি থাকবে? সেলুলোজ আর লিগনিন। ওকে, ফাইন। এখন আসো এই দিক থেকে কি বলছে যে এটার পুরু স্তর। এটা কেমন? পুরু স্তর এবং 3 স্তর বিশিষ্ট। এটা মোটা স্তর এবং কয়টা স্তর থাকে? 3টা স্তর মিলে এই সেকেন্ডারি প্রাচীর গঠিত। কয়টা স্তর মিলে? 3টা স্তর মিলে সেকেন্ডারি প্রাচীর গঠিত। ওকে, সিম্পল কথা। তাহলে আমরা আবারও যদি বলে সেকেন্ডারি প্রাচীরে কি কি থাকে, তাহলে আমরা বলবো ভাইয়া সেলুলোজ আর লিগনিন থাকে। এরা জমা হয়ে হয়ে এই প্রাচীরটা তৈরি হয়েছে। এই যে এটা হচ্ছে সেকেন্ডারি, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সেকেন্ডারি প্রাচীর। বাইরে মোটা, দেখছো একটু মোটা। তো এটা, এবং এটা পুরু স্তর এবং 3 স্তর বিশিষ্ট থাকে। হ্যাঁ, ডান। ওকে, হ্যাঁ। এখন বলছে একজন বলছে টারশিয়ারিও হইতে পারে। সো এটা এত কনফার্মড কিছু না, সো এটা নিয়ে এত প্যারা নেওয়ার দরকার নেই, এটা মাথা থেকে ঝেড়ে ফেলো। মেইন জিনিস এখন দেখো, কোষ প্রাচীর কি ভাইয়া পরীক্ষায় আসে? হ্যাঁ, আসে। কোষ প্রাচীর আসলে কি করতে হবে? কোষ প্রাচীর আসলে ভাইয়া আপনাদেরকে ফার্স্টে ছবি আঁকতে হবে। ওই যে আমি এইখানে বইয়ের মতো করে এই ছবিটা দিবা। কি বলছি? এই ছবিটা দিবা, ঠিক আছে সবাই? এটা সিকিউতে আসে। হ্যাঁ, এটা দিবা ফার্স্টে। তারপরে কি? তারপরে দিবা হচ্ছে এইগুলা তো লাগবে না, এগুলো বোঝার জন্য এই লেখার মধ্যে এই লেখাগুলা দিবা। এগুলা লেখার মধ্যে এই লেখাগুলা দিবা, ঠিক আছে? সিকিউতে এগুলো আসবে।
তোমাদের কিন্তু আমি পড়ানোর টাইমে আমি সুন্দর করে বলে দিব এটা সিকিউতে, এটা এমসিকিউতে, এগুলা, হ্যাঁ। তো এটা মাথায় রাখবা, এটা কিন্তু ভাইয়ার স্টাইল আমার, যে আমি বলে দিব যে তোমাকে এইটা সিকিউতে পড়বা, এটা এমসিকিউতে পড়বা, হ্যাঁ। আচ্ছা, তাহলে এই জিনিসটা তখন তোমাকে লিখতে হবে, লিখবা যে হ্যাঁ প্রাথমিক প্রাচীরে এই থাকে, সেকেন্ডারি প্রাচীরে এই থাকে, এগুলা। ওকে, এবার আসো এই জায়গা থেকে আমাদের কিছু ব্যাপার, আমরা অলরেডি এটা যদিও আলোচনা করেছি, তারপরেও কূপ জোড়া বলতে কি বুঝি? কূপ জোড়া, তাই না? বা আমরা ইংলিশে যেটাকে লিখলাম পিট পেয়ার, কি লিখছি? পিট পেয়ার, রাইট? তাহলে কূপ জোড়া এটা মানে কি? দেখো, মধ্যপর্দার মুখোমুখি দুটি কূপকে কূপ জোড়া বলে। মধ্যপর্দার মুখোমুখি, তার মানে এই যে তুমি এখানে দেখো, এই ছবিটাতে দেখো, এটা হচ্ছে মধ্যপর্দার, হ্যাঁ, মানে কূপ এলাকা। এই কূপের মুখোমুখি কি? এই অংশ আর এই অংশটা, তাই না? কোষ প্রাচীরের এই অংশটা আর এই অংশটা, এরা কি, এই যে এরা হচ্ছে কূপের মুখোমুখি হয়ে আছে। তাহলে এদের দুইজনকে বলা হয়, এই দুইজনকে বলা হয় পিট পেয়ার। কি বলা হবে? পিট পেয়ার। তার মানে এই দুইটা অংশের মাঝামাঝিতেই তো কূপ, ওই যে গর্তটা, ফাঁকা জায়গাটা, এ কারণে এই দুইজনকে বলা হয় কূপ জোড়া। কি বলা হয়? কূপ জোড়া, হ্যাঁ। হ্যাঁ, সব চ্যাপ্টার সব শিক্ষক মিলিয়ে নিবে, হ্যাঁ, সব শিক্ষক মিলিয়েই নিবে। তো এইটা, তাহলে আমরা কূপ জোড়ার ব্যাপারটা একদম ক্লিয়ার। এখন কূপ জোড়া নিয়ে আমার মনে হয় না কারো ডাউট আছে, এটা অলরেডি অনেকবার বলছি তোমাদেরকে। এখন যেটা প্লাজমোডেজমাটা, হ্যাঁ, এই যে দেখো এখানে প্লাজমোডেজমাটা, ঠিক আছে? আমরা একটু আসি, এই তো প্লাজমোডেজমাটা। সো প্লাজমোডেজমাটা ইংলিশে যদি আমরা লিখি প্লাজমোডেজমাটা, একটু খেয়াল করো, প্লাজমোডেজমাটার মধ্যে আমরা যদি বলি প্লাজমো মানে কি? এটা আবরণ। এটা কি প্লাজমা, ওর যে প্লাজমা মেমব্রেন এরকম আমরা বলি, আবরণ, আবরণ, আবরণ। ডেজমাটা মানে কি? ছিদ্র। ডেজমাটা মানে কি? ছিদ্র। তাহলে প্লাজমোডেজমাটা তার মানে ওর আবরণের মাঝে যে ছিদ্র থাকে, যেটা দিয়ে তারা কি করে? সংযোগ স্থাপন করে। একটা কোষ আরেকটা কোষের সাথে কানেকশন হবে কিভাবে? এই ছিদ্রের মাধ্যমে। এটাকে বলে প্লাজমোডেজমাটা। যেমন আমি তোমাদেরকে বলি, দুটি পাশাপাশি, খেয়াল করো সবাই, দুটি পাশাপাশি কোষের প্রাচীরের সূক্ষ্ম ছিদ্রপথ, তাই না? একটা সূক্ষ্ম ছিদ্র, ধরো এইটা হচ্ছে একটা কোষ, এটা একটা কোষ, হ্যাঁ, এদিকে ধরো এটা একটা কোষ, হ্যাঁ, এরকম, আবার এই পাশেও একটা কোষ। এই যে এরা কানেক্টেড হবে কেমনে? ওদের এই যে ছিদ্র আছে, এই ছিদ্র আছে, এই ছিদ্রটা দিয়ে ওরা কি করবে? নিজেদের মধ্যে বিভিন্ন বস্তু আদান প্রদান করতে পারবে। এই যে ছিদ্রটা থাকে কোষ প্রাচীরে, সূক্ষ্ম একটা ছিদ্রপথ, এইটা কি বলা হয়? প্লাজমোডেজমাটা। কি বলা হয়? প্লাজমোডেজমাটা। ওকে, তাহলে এই ছিদ্রটা, এই যে এখানে ছিদ্র যেটা দিয়ে এই কোষগুলো পাশাপাশি কানেক্টেড থাকে বা সংযুক্ত থাকে, এটাকে বলা হয় প্লাজমোডেজমাটা। ক্লিয়ার? হ্যাঁ, তাহলে আমরা কূপ জোড়া, প্লাজমোডেজমাটা বুঝে গেছি, তাই না? এটা একদম ক্লিয়ার, কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে। এখন আমাদের কথা হচ্ছে যে ভাইয়া এই জায়গাটায় দেখো কোষ প্রাচীর, একদম তোমাদেরকে একটা ডায়াগ্রাম করে আমি দিয়ে দিছি। এই যে কোষ প্রাচীর, এর রাসায়নিক উপাদান হিসেবে কি থাকে? হ্যাঁ, রাসায়নিক উপাদান, ধরো এতক্ষণ তুমি ভৌত গঠনটা দেখছো, যে আচ্ছা একটা জিনিস ভৌত গঠন মানে কি, একটু খেয়াল করো। ভৌত গঠন মানে হচ্ছে, হ্যাঁ, আমি একটু দেখাই, যে ধরো এইটা, এই ঝুড়িটা দেখতে কেমন? গোল, এখানে একটা ফাঁকা জায়গা আছে, গোল। তাহলে এটা হচ্ছে কি? ওর ভৌত গঠন, মানে দেখতে কেমন। তো আমরা এতক্ষণ কোষ প্রাচীরের ভৌত গঠন দেখছি, যে দেখতে কেমন। এখন যদি বলি রাসায়নিক গঠন কেমন, তাইলে আমার জিনিসটা হবে যে আচ্ছা ভাইয়া এই যে ঝুড়িটা, এই যে কলমদানি, এই কলমদানিটা ভিতরে কি আছে? এটা কি দিয়ে তৈরি, তাই না? এটা কি দিয়ে তৈরি, কি কি আছে? তো আমি বিভিন্ন কেমিক্যালের নাম বললাম, পলিইথিলিন, এখানে পিভিসি আছে, এই আছে, সেই আছে, দিয়ে এতগুলা জিনিস, এতগুলা কেমিক্যাল দিয়ে আমার এই কলমদানিটা বানানো।
সো এই যে কি কি উপাদান দিয়ে আমার এটা বানানো, এটাকে বলি আমরা হচ্ছে রাসায়নিক গঠন। কি বলবো? রাসায়নিক গঠন। ঠিক আছে, রাসায়নিক গঠন। তো এই রাসায়নিক গঠনে আমাদের কি কি আছে, আমরা এইটা দেখো, আমি এখানে সুন্দর করে দিয়ে রাখছি। তো প্রথমে সবচেয়ে বেশি পরিমাণে, এই যে দেখো এই ডায়াগ্রামটাতে সবচেয়ে বেশি পরিমাণে কি 40% কি থাকে? কোষ প্রাচীরের সবচেয়ে বেশি পরিমাণে যেটা থাকে সেটা হচ্ছে সেলুলোজ। এই যে দেখো, এটা কি? সেলুলোজ। এখানে আমি সুন্দর করে ইয়েতে দিয়ে রাখছিলাম যে নীল রং দিয়ে সেলুলোজ বোঝাচ্ছে। তো এই যে দেখো, তাহলে আমার এটা কি? সেলুলোজ। তাহলে 40% থাকে সেলুলোজ। আচ্ছা, এখন মনে করো জিনিসটা এভাবে ট্রিক দিয়ে শিখে রাখো, 20% সেলুলোজ কি? সেলুলোজ হচ্ছে তোমার এইখানে 40%। আর এই জায়গায় এটা কি? এই যে হেমিসেলুলোজটা কি হবে? হেমি মানে কি? অর্ধেক। হেমি মানে কি? অর্ধেক। অলওয়েজ রিমেম্বার, হেমি মানে অর্ধেক। তার মানে সেলুলোজের অর্ধেক হেমিসেলুলোজ। তাহলে সেলুলোজ যদি 40% হয়, তাহলে হেমিসেলুলোজ কি হবে? হেমিসেলুলোজ 20%। শেষ। আমি এইভাবে ট্রিক দিয়ে মনে রাখবো, ঠিক আছে? কারণ দেখো, তুমি কিন্তু অন্য কিছু জানো না, তুমি জানো হচ্ছে সেলুলোজ 40%। তো তুমি এখন এটাও শিওর যে সেলুলোজ যদি 40% হয়, তাহলে হেমি মানে অর্ধেক, তাহলে হেমিসেলুলোজ তার অর্ধেক, তাহলে 20%। তাহলে কত? 20%। আচ্ছা, এরপরে আসো এই জায়গায় 30% কি? তাহলে 40 গেল, 20 গেল, মাঝামাঝি কি? মাঝামাঝি কি আছে? এই মাঝামাঝি জিনিসটা 30। তাহলে 30টা কে? 30টা হচ্ছে পেকটিন। এটাও এক ধরনের শর্করা, পেকটিন। তাহলে এই পেকটিনটা হচ্ছে যে তোমার 30%। পেকটিন। ওকে, সো পেকটিন হচ্ছে ভাইয়া 30%। মানে সেলুলোজ আর ইয়ের মাঝামাঝি হচ্ছে পেকটিনের মানে পার্সেন্টেজটা, অবদান। হ্যাঁ, 30% থাকে। তাহলে 40, 30, 20 কত হয়? 90। আর বাকি থাকে কত? 10%। এই 10% হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এই 10% কি? এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। এটা হচ্ছে গ্লাইকোপ্রোটিন। ঠিক আছে, এটা কি? গ্লাইকোপ্রোটিন। ওকে, তাহলে আমাদের এইটুকু পর্যন্ত। তাহলে দেখো, সেলুলোজ, হেমিসেলুলোজ, পেকটিন, গ্লাইকোপ্রোটিন, পেকটিন, গ্লাইকোপ্রোটিন। শেষ। 40, 30, 20 আর হচ্ছে 10। তাহলে এইভাবে করে আছে। তাহলে সেলুলোজ 40, এটা মনে রাখবো, সবচেয়ে বেশি সেলুলোজ। তাহলে অর্ধেক হেমিসেলুলোজ, এটা হচ্ছে ওর অর্ধেক হবে 40 এর অর্ধেক কত?